হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল কেমিস্ট্রি নিট গাইড। তো দেখো, আজকের ক্লাসটা ক্লাস 11 বা জেইও নিট পরীক্ষার জন্য রাসায়নিক বন্ধন থেকে যে একটি ইম্পর্টেন্ট টপিক বন্ড অর্ডার, সেখান থেকে বিভিন্ন রকম এমসিকিউ নিট বা জেই পরীক্ষা আসতেই পারে। তাছাড়া 11-এরও এটা একটা গুরুত্বপূর্ণ টপিক। তো আজকে আমরা বন্ড অর্ডার নির্ণয় করা শিখব। N2 O2 এই সকল অণুর ক্ষেত্রে মলিকুলার অরবিটাল ডায়াগ্রামটা আঁকবো, তারপর বন্ড অর্ডারটা এই ক্লাসে আমরা নির্ণয় করব। তো প্রথম আমাদের উদ্দেশ্য হচ্ছে নাইট্রোজেন, অক্সিজেন এই জাতীয় অণুর আজকে আমরা মলিকুলার অরবিটাল ডায়াগ্রামটা আমরা আঁকা শিখব। তো চলো আজকে আমরা প্রথম শুরু করব N2 এর এমও ডায়াগ্রামটা আমরা আঁকবো এই ক্লাসে, নাইট্রোজেনের এমও ডায়াগ্রাম। তো তার আগে একটা কথা বলে রাখি, নাইট্রোজেনের ইলেকট্রন সংখ্যা কত আমরা জানি? 7। নাইট্রোজেনের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 7, ঠিক আছে। নাইট্রোজেনের আগে কে আছে? কার্বন 6। আচ্ছা, তার আগে আছে বোরন 5, তার আগে আছে বেরিলিয়াম 4। তো এইগুলো এই কারণেই আমি লিখলাম যে নাইট্রোজেনের আগে যে মৌলগুলো আছে, নাইট্রোজেনের আগে মানে ধরো এখানে আরেকবার আমি লিখছি, এটা ধরো লিথিয়াম, বেরিলিয়াম, পর্যায় সারণীর কোনো ব্যাপার নেই। লিথিয়ামে দেখো ইলেকট্রন সংখ্যা কত আছে? লিথিয়ামে আছে 3টে, বেরিলিয়ামে 4টে, বোরনে 5টা, ঠিক আছে, কার্বনে 6টা, নাইট্রোজেনে 7টা, ঠিক আছে। এর আগে আছে হিলিয়ামে 2টো, হাইড্রোজেনে 1টা। তো নাইট্রোজেনের আগে যে সমস্ত পরমাণুগুলো আছে তাদের ক্ষেত্রে যদি আমরা জোর করে ধরে নিই, ধরো তোমরা B2 এই অণুটার এমও ডায়াগ্রাম আঁকতে চাইছো, বা তোমরা মনে করো C2 এই অণুটা তৈরি হবে কিনা পরের কথা, সেটা আমরা বন্ড অর্ডার দেখে বলতে পারবো। কিন্তু তোমরা মনে করো C2 এমও ডায়াগ্রাম তুমি আঁকতে চাইছো বা N2 এর আঁকতে চাইছো। তো আমি কেন বললাম আজকে তোমাদের N2 শেখাবো? কারণ N2 এর এমও ডায়াগ্রামটা যেমন হবে, তার গঠনটা যেমন হবে, N এর থেকে যাদের ইলেকট্রন সংখ্যা কম অর্থাৎ C2, B2 এদেরও এমও ডায়াগ্রামটা দেখতে একই রকম হবে। কিন্তু এরপরে আছে ধরো অক্সিজেন 8, তারপরে আছে ধরো ফ্লোরিন 9, এই O2, F2 এদের এমও ডায়াগ্রামটা কিন্তু একটু আলাদা রকম হবে। নাইট্রোজেন বা তার আগের এমও ডায়াগ্রামগুলো কিন্তু সবাইকার নাইট্রোজেনের মতো হবে, কেবলমাত্র এইগুলো একটু আলাদা হবে। কেন আলাদা হবে তোমরা বুঝতে পারছো? এইগুলো এই কারণেই আলাদা হবে, দেখো বেরিলিয়ামের বহিস্থ কক্ষপথ দেখো 2s2, লিথিয়ামের 2s1, এদের এসেই শেষ হয়ে যাচ্ছে। কিন্তু এইগুলোর তোমরা দেখো, বোরনের দেখো 2p1, কার্বনের দেখো 2p2, নাইট্রোজেনের দেখো 2p3, অর্থাৎ এদের প্রত্যেকের বাইরের কক্ষপথে কিন্তু p ইলেকট্রন দিয়ে শেষ হচ্ছে, p। তারপরে অক্সিজেনও তাই, অক্সিজেনও দেখো 2p4, ফ্লোরিন দেখো 2p5। তো এইগুলো একবারেই আলাদা, এগুলো একদম বেসিক, এগুলো একেবারেই সহজ। তো নাইট্রোজেন আনলে ওগুলো তোমরা আঁকতে পারবে। তো যেটা বললাম যে তুমি যদি কখনো C2 বা B2 এর এমও ডায়াগ্রাম আঁকো, তাহলে সেইটা কিন্তু নাইট্রোজেনের মতো মানে নাইট্রোজেনটা এখন যেটা শেখাবো পুরো তার মতো করে আঁকবে। নাইট্রোজেনটা আজকে শেখানো হয়ে গেলে তারপর অক্সিজেনটা শেখাবো। অক্সিজেনটা যেমন ভাবে শেখাবো তোমরা F2টা সেইভাবে আঁকতে পারবে, বা এদিকে যেগুলো আছে তোমরা সেইগুলোকে সেইভাবে আঁকতে পারবে। তো কি বললাম, আবার রিপিট করছি, এই তিনটের এমও ডায়াগ্রামের মধ্যে B2, C2 বা N2 এর মধ্যে এখন আমরা N2 এমও ডায়াগ্রামটা আঁকবো। N2 এমও ডায়াগ্রামটা দেখতে যেমন হবে, C2 বা B2 এমও ডায়াগ্রামটা দেখতে গঠনটা একই রকম হবে। কিন্তু আবার আজকে যখন O2 শিখবো, O2টা শেখার পর F2টা আবার O2-র মতো হবে, মানে এদেরটা একরকম হবে, এদেরটা একটু আলাদা হবে। কি সেই আলাদা? চলো N2 এর এমও ডায়াগ্রামটা আমরা যদি শিখি তাহলে করতে আমরা পারবো। তো N প্রথমেই করে নিই। N2 মানে কি? N2 অণুতে দেখো কটা N পরমাণু আছে? 2খানা N পরমাণু আছে। তো 2খানা N পরমাণু,
থাকলেও দুটোই n পরমাণু, তাই এক্ষেত্রে ইলেকট্রন বিন্যাসটা একটু করে নিই। 1s2 2s2 2p3, এটা হচ্ছে নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস। তাহলে এমও ডায়াগ্রামটা যখন আমরা আঁকবো, তাহলে 1s পারমাণবিক অরবিটালের সঙ্গে আর একটা নাইট্রোজেন পরমাণু, এখানে দেখতে পাচ্ছ দুটো নাইট্রোজেন পরমাণু আছে। তাহলে দুটো নাইট্রোজেন পরমাণু থাকার জন্য একটা নাইট্রোজেনকে আমরা এই বরাবর আঁকবো বাঁ দিক দিয়ে, একটা নাইট্রোজেনকে আমরা ডান দিক দিয়ে আঁকবো। তো চলো আমরা আঁকাটা শুরু করি। তো একটা নাইট্রোজেন পরমাণুকে আমরা বাঁ দিক বরাবর আঁকবো, একটা নাইট্রোজেন পরমাণুকে আমরা ডান দিক বরাবর আঁকবো। তো প্রথম যে নাইট্রোজেন পরমাণুর পারমাণবিক অরবিটাল ছিল, আমরা দেখলাম কি ছিল, নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস দেখো ছিল 1s2 2s2 2p3, অর্থাৎ প্রথম নাইট্রোজেনের পারমাণবিক অরবিটাল যেটা ছিল সেটা ছিল 1s2, অর্থাৎ এইগুলো হচ্ছে 1s অরবিটাল। 1s ইলেকট্রন কতগুলো করে আছে? দুটো করে। তাহলে দুটো নাইট্রোজেন যে দুটো করে আছে, এক্ষেত্রে 1s এর জন্য যে আণবিক অরবিটালগুলো তৈরি হবে, মলিকুলার অরবিটাল তৈরি হবে, সেইগুলো কি কি হবে? সিগমা 1s হবে, এটা হবে সিগমা 1s, এবং এর জন্য একটা তৈরি হবে সিগমা স্টার 1s। আমরা তলার অরবিটালটাকে, তলার আণবিক অরবিটালটাকে বলি বন্ডিং অরবিটাল, এবং উপরের অরবিটালটাকে আমরা বলি অ্যান্টি বন্ডিং অরবিটাল। অর্থাৎ এক্ষেত্রে 1s এবং 1s মিলে, এই নাইট্রোজেন পরমাণুর একটা 1s এবং এই নাইট্রোজেন পরমাণুর একটা 1s, দুটো 1s মিলে এক্ষেত্রে কি তৈরি হলো? সিগমা 1s এবং সিগমা স্টার 1s। এবার এখানে মোট ইলেকট্রন কটা আছে? এই নাইট্রোজেনের দুটো, এই নাইট্রোজেনের দুটো, সেগুলোকে আমরা এখানে ফিল করে দেবো। মোট 4টি ইলেকট্রন, 1 2 3 and 4। আচ্ছা, তোমরা যখন বইতে দেখবে নাইট্রোজেন এমো ডায়াগ্রামটা, তখন দেখবে বই এইটা আঁকিনি, বই বহিস্থ কক্ষপথগুলোকেই এঁকেছে, বাইরের কক্ষপথগুলোকেই এঁকেছে। অর্থাৎ 2s এর সঙ্গে 2sটাকে দেখিয়েছে, 2pর সঙ্গে 2pটাকে দেখিয়েছে। পরীক্ষায় তোমরা বাইরের কক্ষপথগুলো করলেই যথেষ্ট, সেটাও তোমরা করতে পারো। আচ্ছা, এরপরের অরবিটাল নাইট্রোজেনের কি আছে? 2s2, এদিকেও একটা 2s2 আছে, এদিকেও একটা 2s2 আছে। তাহলে এই 2s2 থেকে আরো দুটো অরবিটাল জেনারেট হবে। কি নাম জেনারেট হবে অরবিটাল? এটার নাম হবে সিগমা 2s, এবং এর অ্যান্টি বন্ডিং অরবিটাল নাম হবে সিগমা স্টার 2s। সিগমা 2s এবং সিগমা স্টার 2s। তাহলে এখানে 2s এ কতগুলো করে ইলেকট্রন আছে দেখতে পাচ্ছ তোমরা? দুটো করে। তাহলে এদিকে 2s এ দুটো, 2s এ দুটো, মোট কটা ইলেকট্রন হলো? 4টে, 1 2 3 4। এত অবধি দেখো কোনো ঝামেলা নেই। এত অবধি তোমরা যদি বই লক্ষ্য করো, বেরিলিয়ামের মতো হয়েছে, মানে Be2 অবধি এত অবধি হয়েছে। কারণ Be-তে 2s পর্যন্ত ছিল, Be-র পর বোরন থেকে P-টা শুরু হয়েছে। এবার এই P-টার জন্য আলাদা করে কিভাবে আঁকবো আমরা মূলত সেইটাকেই এখানে এই ক্লাসে শিখব। তো 2p3, নাইট্রোজেনের নেক্সট অরবিটালটা কি আছে? 2p3। তো এখানে উপরে একটু জায়গা লাগবে, তো উপরটাই পুরোটা মুছে দিলাম। এদিকে আছে একটা 2p3, এদিকেও আছে একটা 2p3। তো 2p3 দেখো, p অরবিটাল যখনই চলে আসবে তখনই কিন্তু শুধু সিগমা বন্ড তৈরি হবে না, সেখানে পাই বন্ড তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হবে। যখনই 2p অরবিটাল চলে এলো তখন শুধুমাত্র সিগমা বন্ডই তৈরি হবে না, পাই বন্ডও তৈরি হবে। তোমরা নিশ্চয়ই জেনে থাকবে, একটা সিঙ্গেল বন্ড মানে সিগমা বন্ড, ডবল বন্ড মানে একটা সিগমা একটা পাই বন্ড, এবং ট্রিপল বন্ড মানে একটা সিগমা দুটো পাই বন্ড। তার মানে এই পাই বন্ডটা পি পাই অভিলেপনের ফলে তৈরি হয়ে থাকে। তোমরা মনে রাখবে, এক্ষেত্রে কিন্তু কোনো পাই বন্ড হওয়ার সম্ভাবনা ছিল না, 1s এর ক্ষেত্রেই বলো বা 2s এর ক্ষেত্রেই বলো, এক্ষেত্রে কিন্তু কোনো পাই বন্ড তৈরি হওয়ার সম্ভাবনা ছিল না। কিন্তু যখনই তোমাদের পি অরবিটাল চলে এলো তখনই কিন্তু পাই বন্ড এবং সিগমা বন্ড দু ধরনের বন্ডই তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হয়। তো এক্ষেত্রে মোট কক্ষক কটা দেখতে পাচ্ছ? বাঁ দিকে 3টে, ডান দিকে 3টে। অর্থাৎ এক্ষেত্রে মোট আণবিক অরবিটাল তৈরি হবে 6খানা।
তিনটে নিচে থাকবে, তিনটে নিচেকে আমরা বলবো তিনটে বন্ডিং অরবিটাল, এবং তিনটে ওপরে থাকবে, সেই তিনটেকে আমরা বলবো অ্যান্টি বন্ডিং অরবিটাল। তো মনে রাখবে যে তিনটে বন্ডিং অরবিটাল নিচে থাকবে তাদের মধ্যে দুটো থাকবে পাই অরবিটাল, এই জায়গাটা একটু মনে রাখতে হবে তোমাদের, দুটো হবে পাই অরবিটাল, একটা হবে সিগমা অরবিটাল। দুটো পাই হয় এবং একটা হয় সিগমা অরবিটাল। পাইগুলোকে কি লিখছে একটু খেয়াল করবে, এটা হচ্ছে পাই 2px, এটা হবে পাই 2py। এক্ষেত্রে খেয়াল করবে আমরা কিন্তু পাইগুলোকে ওপর নিচ করিনি। কেন করিনি? কারণ এই পাই অরবিটাল যে দুটো তৈরি হলো পাই 2px এবং পাই 2py, এদের কিন্তু এনার্জি দেখা যায় সমান হয়, তাই এদেরকে এইভাবে লিখবো। এদের থেকে শক্তি বেশি হয়, এটাকে লিখবো সিগমা 2pz, ওপরেরটা হচ্ছে সিগমা 2pz। সিগমা 2pz এর শক্তিটা একটু বেশি হয়, তাই ওটা উপরে আছে। ঠিক সিমিলার ওয়েতে কি তৈরি হবে? ঠিক সিমিলার ওয়েতে এখানে তৈরি হবে পাই স্টার 2px, পাই স্টার 2py। ঠিক একইভাবে তৈরি হলো, দেখতে পাচ্ছ পাই স্টার 2px এবং পাই স্টার 2py, এই দুটো হচ্ছে অ্যান্টিবন্ডিং অরবিটাল। এবং সর্বোপরি লাস্টে তৈরি হবে আরেকটা অ্যান্টিবন্ডিং অরবিটাল, যেটার নাম হবে সিগমা স্টার 2pz, সিগমা স্টার 2pz। এবার দেখো নাইট্রোজেনের ক্ষেত্রে এখানে কটা ইলেকট্রন ছিল? 3, 1 2 3, 1 2 3। আচ্ছা, আরেকটা যেটা কথা বলার, এই জায়গাটায় কিন্তু তোমাকে একটু মুখস্থই রাখতে হবে। ধরে নাও এইখানটার এই যে ডিভিশনটা পাই 2px, পাই 2py, তারপরে হচ্ছে সিগমা 2pz, ঠিক অ্যান্টিবন্ডিং অরবিটাল পাই 2px, পাই স্টার 2px, পাই স্টার 2py, আর উপরে চলে গেল সিগমা স্টার 2pz। এবার আমরা যেরকম শিখেছিলাম হুন্ডের নিয়ম অনুযায়ী যেভাবে ইলেকট্রন ভর্তি করতে হয় আমরা ঠিক সেইভাবেই ভর্তি করব। দেখো মোট ইলেকট্রন এদিকে কটা আছে? 3টে, এদিকে কটা আছে? 3টে, 6টা। কিন্তু এখানে একটু কেয়ারফুল হবে কিভাবে ভর্তি করছে, একটু দেখো। 3টে 3টে 6টা, দেখো এই দুটো অরবিটালের কিন্তু শক্তি সমান। তো ভালো করে শিখে রাখো, এখানে অসুবিধা না হলেও অন্য জায়গায় অসুবিধায় পড়তে পারো তুমি। কিভাবে করছি? মোট ইলেকট্রন সংখ্যা কটা ভর্তি করতে হবে? 1 2 3 4 5 6। দেখো 1, এখানে কিন্তু 2 দেবো না, এদের শক্তি সমান, তাহলে 1 2 3 4। এটাকে কিন্তু আমরা এইভাবে ভর্তি করব, 1 2 3 4, ঠিক হুন্ডের নিয়মে যেভাবে করেছিলাম। তারপরে চলে যাচ্ছে 5 6, অর্থাৎ এক্ষেত্রে উপরে কিন্তু কোনো ইলেকট্রন দিতে পারবো না, কারণ আর ইলেকট্রন এখানে নেই। তো দেখো ব্যাপারটা বোঝা গেছে। তো এবার আমরা চলে যাচ্ছি এর বন্ড অর্ডার বার করব। বন্ড অর্ডার যদি বার করি, বন্ড অর্ডারের ফর্মুলা হচ্ছে নাম্বার অফ বন্ডিং অরবিটাল মাইনাস নাম্বার অফ অ্যান্টিবন্ডিং অরবিটাল ডিভাইডেড বাই 2, অর্থাৎ বন্ডিং অরবিটালে মোট কতগুলো ইলেকট্রন আছে মাইনাস অ্যান্টিবন্ডিং অরবিটালে মোট কতগুলো ইলেকট্রন আছে। এটা হচ্ছে বন্ডিং অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যা। আমি তোমায় অন্য কালি দিয়ে মার্কিং করে দেখাচ্ছি। দেখো আমরা বন্ডিং অরবিটাল বলি যেগুলোতে স্টার নেই, নিচের গুলোতে, এগুলো হচ্ছে বন্ডিং অরবিটাল। যেগুলো স্টার নেই নিচের গুলোকে বলি বন্ডিং অরবিটাল। তাহলে আমি বন্ডিং অরবিটাল গুলোকে এই কালিটাতে মার্ক করছি। এগুলো হচ্ছে সমস্তগুলো কিন্তু বন্ডিং অরবিটাল। একটু পরিষ্কার করে তোমরা এঁকো, তাহলে বুঝতে কোনো অসুবিধা হবে না। তো এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে এইটা বন্ডিং অরবিটাল, এটা অ্যান্টি বন্ডিং অরবিটাল, তাহলে এটা বন্ডিংকে মার্কিং করলাম। 2s এর ক্ষেত্রে সিগমা 2sটা বন্ডিং অরবিটাল, সিগমা স্টার 2xটা অ্যান্টি বন্ডিং অরবিটাল, তাহলে এটা বন্ডিং। এবং 2p ক্ষেত্রে এখানে ছিল, এটা কি ছিল? এখানে এটা ছিল 2p3, এখানে এটা ছিল 2p3, এটাও ছিল 2p3। তাহলে 2p এর ক্ষেত্রে দেখো এইগুলোতে স্টার নেই, দুটো পাই তৈরি হয়েছে, একটা সিগমা তৈরি হয়েছে, এগুলো হচ্ছে বন্ডিং অরবিটাল, ওপরের গুলো হচ্ছে অ্যান্টি বন্ডিং অরবিটাল। তাহলে মার্কিং করা অরবিটালগুলো এক্ষেত্রে বন্ডিং অরবিটাল। তাহলে মার্কিং করা অরবিটালে মোট ইলেকট্রনের সংখ্যাটা কাউন্ট করো, 2 4 6 8 10টা। তাহলে এক্ষেত্রে বন্ডিং অরবিটালে টোটাল নাম্বার অফ ইলেকট্রন সংখ্যা হলো 10 মাইনাস
অ্যান্টি বন্ডিং অরবিটাল। আচ্ছা, অ্যান্টি বন্ডিং অরবিটালটাকেও আমরা অন্য কালিতে মার্কিং করছি। অ্যান্টি বন্ডিং অরবিটাল হচ্ছে যেগুলোকে স্টার দেওয়া আছে, দেখো এটা হচ্ছে অ্যান্টি বন্ডিং অরবিটাল সিগমা স্টার 1s, এটা হচ্ছে অ্যান্টি বন্ডিং অরবিটাল সিগমা স্টার 2s, আর এই টোটালটা উপরের গুলো হচ্ছে অ্যান্টি বন্ডিং অরবিটাল যেখানে কিন্তু কোনো ইলেকট্রন নেই, অর্থাৎ স্টার দেওয়াগুলো অ্যান্টি বন্ডিং অরবিটাল আর নর্মালগুলো বন্ডিং অরবিটাল। তাহলে এই ক্ষেত্রে দেখো অ্যান্টি বন্ডিং ইলেকট্রন এখানে দুটো, এখানে দুটো, মোট 4টে। তাহলে 4 ডিভাইডেড বাই 2, তাহলে 6 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু কত হলো 3। অর্থাৎ নাইট্রোজেন অণুর হেমোডায়াগ্রাম থেকে আমরা দেখতে পাচ্ছি নাইট্রোজেনের অণুর বন্ড অর্ডার 3, নাইট্রোজেন অণুর বন্ড অর্ডার 3। তো এই হেমোডায়াগ্রামটা আমরা মুছবো না, এই হেমোডায়াগ্রামটা আমরা না মুছেই এই হেমোডায়াগ্রামটা আমরা কার এঁকেছি, নাইট্রোজেন অণু রেখেছি, নাইট্রোজেন অণু। এবার ধরো তোমাকে পরীক্ষায় নাইট্রোজেন অণু এবং এই আয়নটা, এই দুটোর বন্ড অর্ডার ধরো বার করতে দিয়েছে, এই দুটোর একটু বুদ্ধি করে শুনে নেবে, তাহলে আমরা 11-এ যদি বন্ড অর্ডার আঁকতে দেয় তাহলে আমাদের কোনো অসুবিধায় পড়বো না। দেখো এটা হচ্ছে নাইট্রোজেন অণুটা আঁকা আছে, আর এখানে নাইট্রোজেন অণুর বন্ড অর্ডার আমি একটু আগে বার করে দেখলাম 3, তোমাকে ধরো বার করতে দিয়েছে N2 প্লাস এই আয়নটার বন্ড অর্ডার। তাহলে N2 প্লাস মানে কি, একটা N আছে তার সাথে আরেকটা কে আছে N প্লাস, N2 প্লাস মানে একটা গোটা N আছে তার সাথে আছে একটা N প্লাস। অর্থাৎ এক্ষেত্রে এই যে N প্লাস হলো, এই N প্লাস হওয়ার জন্য নাইট্রোজেন অণুতে যতগুলো ইলেকট্রন ছিল, কটা ইলেকট্রন ছিল, মোট 14টা। এখানে দেখো একটা ইলেকট্রন কিন্তু একটা নাইট্রোজেনের কমে গেছে, অর্থাৎ আমি এটাতেই কিন্তু এবার একটু কারেকশন করে দিচ্ছি। হ্যাঁ, N2 প্লাসের ক্ষেত্রে বাঁ দিকেরটা তুমি যদি মনে করো N অ্যাটম আছে, তাহলে আমি এই দিকেরটাকে আমি ধরছি N প্লাস। তাহলে N প্লাস হলে লক্ষ্য করো বোর্ডের দিকে, N প্লাস যদি হয় তাহলে এখানে একটা ইলেকট্রন কি থাকবে, N প্লাস হলে একটা ইলেকট্রন কম থাকবে। তাহলে N প্লাস হলে যদি একটা ইলেকট্রন কম থাকে তাহলে এখানেও কি হয়ে যাবে, লাস্ট ইলেকট্রনটায় একটা ইলেকট্রন কমে যাবে, 5টা হবে। তাহলে 5টা যদি হয় তাহলে বন্ড অর্ডার N2 প্লাসের বন্ড অর্ডার কি হয়ে যাবে, বন্ডিং ইলেকট্রন 2, 4, এটা যেটা 10টা ছিল এটা দেখো হয়ে গেল 9টা, মাইনাস অ্যান্টি বন্ডিং ইলেকট্রন কিন্তু কমেনি। তাহলে এখানে অ্যান্সার এলো কি 2.5। তাহলে N2 প্লাসটা যদি তোমার পরীক্ষায় N2 প্লাস করতে দেয় তাহলে তুমি বুদ্ধি করে N2টাকেই আঁকবে। N2টাকে আঁকার পর যে কোনো একদিক থেকে একটা ইলেকট্রন মনে মনে কমিয়ে দেবে, এই ইলেকট্রনটা কমে যাওয়ার ফলে লাস্টে যে ইলেকট্রনটা ঢুকেছিল সেই লাস্টের ইলেকট্রনটাকে তুমি মনে করো নেই। তাহলে না থাকলে এইটা কোথায় ছিল, বন্ডিংয়ে ছিল, তাহলে বন্ডিংয়ে 10টা ছিল আগে, এখন হয়ে গেল 9টা, তাহলে বন্ড অর্ডার হয়ে গেল 2.5। বুঝতে পেরেছো আশা করি। আচ্ছা, এখানে আরেকটা কথা বলে দিই, দেখো যদি N2 প্লাস আয়নটার চৌম্বক ধর্ম তোমায় জিজ্ঞেস করে তাহলে দেখো এখানে N2 প্লাসে কি ঘটনা ঘটছে, অযুগ্ম ইলেকট্রন থাকছে। দেখো N2তে কিন্তু অযুগ্ম ইলেকট্রন ছিল না, কিন্তু N2 প্লাসে অযুগ্ম ইলেকট্রন থাকছে। অযুগ্ম ইলেকট্রন যদি কোনো হেমোডায়াগ্রামে থাকে, অযুগ্ম ইলেকট্রন যদি থাকে তাহলে তারা প্যারাম্যাগনেটিক হবে। এটা তোমরা অ্যাটমিক স্ট্রাকচারে অলরেডি পড়েছো। অযুগ্ম ইলেকট্রন থাকলে তারা প্যারাম্যাগনেটিক হবে, অর্থাৎ N2 প্লাসটা প্যারাম্যাগনেটিক। কিন্তু N2 এর ক্ষেত্রে দেখো এখানে কিন্তু ইলেকট্রন ছিল, যখন N2 ছিল তখন কিন্তু এখানে ইলেকট্রন ছিল, এখানে ইলেকট্রন থাকলে এটা কিন্তু অযুগ্ম ইলেকট্রন। N2 এর ক্ষেত্রে অযুগ্ম ইলেকট্রন 0, তখন প্যারাম্যাগনেটিক আর হবে না, তখন N2টা হয়ে যাবে ডায়াম্যাগনেটিক। ঠিক আছে, তাহলে বুঝতে পেরেছো আশা করি। আচ্ছা, এবার ধরো N2টা বোর্ডে আঁকা আছে, আবারও আমি N2 করে দিয়েছি। ধরো তোমায় আঁকতে দিয়েছে N2 মাইনাস। যদি N2 মাইনাস আঁকতে দেয় তাহলে একদিকেরটাকে তুমি N ধরলে আর একদিকেরটাকে কি ধরবে বলো, N মাইনাস। তাহলে N মাইনাস মানে এখানে একটা ইলেকট্রন কি হয়ে গেল, বেড়ে গেল। একটা ইলেকট্রন বেড়ে গেলে এদিকে 1 2 3, এদিকে 1 2 3 4, মোট কটা হলো 7টা। 7-এর মধ্যে এখানে 6টা ফিল আপ করেছো, তাহলে এখানে একটা ইলেকট্রন চলে গেল। তাহলে একটা ইলেকট্রন চলে গেলে N2 মাইনাসের বন্ড অর্ডার কত হবে, N2 মাইনাসের বন্ড অর্ডার হবে, দেখো 2 4, এখানে 6টা আছে 10টা,
আর এখানে 2 2 4 আর 1 5, 10 - 5 / 2 2.5। দেখো n2 প্লাসেরও বন্ড অর্ডার হলো 2.5, n2 মাইনাসেরও বন্ড অর্ডার হলো 2.5। তো আশা করি বুঝতে পেরেছো, না বুঝতে পারলে একটু ব্যাক করে দেখে নেবে। তো এই গেল n2 এর বন্ড অর্ডার, n2 প্লাসের বন্ড অর্ডার এবং n2 মাইনাসের বন্ড অর্ডার। তো তোমার যদি পরীক্ষায় B2 বা C2 আঁকতে দেয়, যদি আঁকতে দেয়, তাহলে আমি এতক্ষণ যেটা বললাম B2 বা C2 আঁকতে দিলে ঠিক গঠনগুলো এইভাবেই হবে। এই জায়গাটা ঠিক n2 এর মতো হবে, n2 এর মতো হবে। পাই 2px, পাই 2py, সিগমা 2pz, ওপরটাও একই রকম হবে। কিন্তু তোমাকে এবার যেটা বলবো O2 এর ক্ষেত্রে, যেটা বলবো O2 এর ক্ষেত্রে তুমি যখন আঁকবে, তখন আমি এটা মুছছি না, এটা থেকেই বলবো, একটু মন দিয়ে শুনবে। O2 এর ক্ষেত্রে যখন আঁকবো তোমরা বুঝতেই পারছো, অক্সিজেন মানে 1s2 2s2 2p4, 2p4, অর্থাৎ নাইট্রোজেনে কি ছিল দেখো 1s2 2s2 2p3। তাহলে দেখো এই জায়গাটা তো দুজনকারই একই, এই জায়গাটা তো দুজনকারই একই। তাহলে এই এতটা পোরশন কিন্তু নাইট্রোজেন বলো, অক্সিজেন বলো, যে কোনো অণুই বলো, সেম হবে, সেম। সিগমা স্টার 2p, সিগমা স্টার 2s পর্যন্ত সেম হবে, সেম। এখানে কোনো রকম পরিবর্তন হবে না। তাই আমি এই জায়গাটাকে মুছে দিলাম। O2 এর ক্ষেত্রে সেম হবে। তো চেঞ্জটা কোথায় আসবে দেখো, চেঞ্জটা আসবে একটু কেয়ারফুলি যদি মন দিয়ে শোনো, তাহলে খুব সহজে বুঝতে পারবে। যদি O2 হয় তাহলে বাঁ দিকেও একটা অক্সিজেন পরমাণু থাকবে, ডান দিকেও একটা অক্সিজেন পরমাণু থাকবে। চেঞ্জটা মনে রাখবে, এখানে কোথাও চেঞ্জ হবে না, শুধুমাত্র এই দুটোর ইন্টারচেঞ্জ হয়ে যাবে, এই দুটোর ইন্টারচেঞ্জ হয়ে যাবে। তো তোমায় আমি একটু এঁকে দেখিয়ে দিই। তলারগুলো কিন্তু সেম হবে, তলারগুলো আমি আর আঁকলাম না। তোমরা অবশ্যই বইটা সামনে নিয়ে বসবে, নাইট্রোজেনটা আগে বুঝবে, তারপর কিন্তু অক্সিজেনটা করবে। ওপরটা কিন্তু পুরো সেম হবে, ওপরে কোনো পরিবর্তন ঘটবে না, শুধুমাত্র নিচেরটাতে চেঞ্জটা আসবে। নামও কিন্তু একই থাকবে, পাই 2px পাই 2py যেমন ছিল। যেটা একটা ছিল দেখো সেটা সিগমা ছিল, তাহলে এটা হয়ে গেল সিগমা 2pz। এটার নাম হবে পাই 2px, এটার নাম হবে পাই 2py, এটার নাম হবে পাই স্টার, যেমন ছিল উপরেরটা। উপরের পোর্শনটা কিন্তু দেখো সেম আছে, সেম, সিগমা স্টার 2pz। ঠিক আছে, তো চেঞ্জটা কোথায় হলো লক্ষ্য করো। নাইট্রোজেন হলে পাই 2px পাই 2py এগুলো নিচে, নাইট্রোজেন হলে পাইটা নিচে, সিগমাটা উপরে। ঠিক আছে, শুধু মনে রাখবে, এই জায়গাটা মুখস্থ রাখবে দরকার হলে, নাইট্রোজেন হলে পাই 2px পাই 2pyটা নিচে, তারপর সিগমা 2pz, আর উপরেরটা পাই দিয়ে শুরু, সিগমা দিয়ে শেষ। কিন্তু যদি অক্সিজেন হয়, একদম ভুল করবে না, শুধুমাত্র বন্ডিং অরবিটালটা পাল্টাচ্ছে, দেখো নিচেরটা পাল্টাচ্ছে, দেখো ওপরটা কিন্তু অ্যাজ ইট ইজ, নাইট্রোজেনেও যেমন ছিল, নাইট্রোজেনেও যেমন ছিল, অক্সিজেনেও কিন্তু অ্যাজ ইট ইজ সেম আছে, সেম, কিছু পাল্টায়নি, একই আছে। তোমরা কিন্তু এটা পড়ার সময় বইটা খুলেই বসবে। তো আমি একবার আঁকছি, দেখো 1 2 3 4, অক্সিজেনের 4, 1 2 3 4, চারটে চারটে 8টা। এবার এই 8টাকে আমি ভর্তি করব কিভাবে, কিভাবে করছি দেখো, 1 2, এখানে লক্ষ্য করো 3 4 5 6, 6টা হলো, আরো দুটো দিতে হবে। বি কেয়ারফুল এই জায়গাটায়, 7 8, একটাতে দিয়ে দেবে না, কারণ এদের দুজনকার এনার্জি কিন্তু সেম। ঠিক আছে, তাহলে আমরা একটাতে দেবো না, ওদের দুজনকে এনার্জি সেম বলে আমরা এখানে 1 2 করব। এবার দেখো, এটা নাইট্রোজেন যখন ছিল এখানে ইলেকট্রন ছিল না। এবার দেখো কোশ্চেন দিতেই পারে, O2টা দেখো প্যারাম্যাগনেটিক, দেখো দুটো অযুগ্ম ইলেকট্রন আছে O2 এর মধ্যে, কিন্তু নাইট্রোজেনে কিন্তু কোনো অযুগ্ম ইলেকট্রন কিন্তু নেই। তাহলে O2 প্যারাম্যাগনেটিক, নাইট্রোজেন কিন্তু ডায়াম্যাগনেটিক। এরকম কোশ্চেন দিলে ডায়াগ্রামটা এঁকে দিলে তোমাদের সুবিধা হবে করতে। তো এই হলো আমাদের O2 এর ডায়াগ্রাম, এমো ডায়াগ্রাম। O2 এর এমো ডায়াগ্রামটা তাহলে এইরকম। আমি আরেকবার O2 এর এমো ডায়াগ্রামটা পুরোটা বোর্ডে আঁকছি। দেখো O2টা আমি একবার বোর্ডে এঁকে ফেলেছি। তাহলে O এর ইলেকট্রন বিন্যাস কি আছে,
1s2 2s2 2p4। তাহলে দুদিকেই আমি অক্সিজেন পরমাণু একটা করে এঁকেছি, এদিকে এনার্জি বাড়ছে উপর দিকে, তাহলে দুদিকে অক্সিজেন পরমাণু আছে একটা করে, তাহলে 1s2 2s2 এটা হচ্ছে 2p4, এদিকেও হচ্ছে 1s2 2s2 2p4। তাহলে 1s 1s মিলে দেখো সিগমা 1s তৈরি হলো আর সিগমা স্টার 1s তৈরি হয়েছে, তাহলে দুটো দুটো চারটে ভর্তি করে দিলাম। এখানে তৈরি হলো সিগমা 2s, ওপরে তৈরি হলো সিগমা স্টার 2x, ভর্তি করে দিলাম। তাহলে নতুনত্ব এলো এই জায়গাটায়, দেখো সব সেম, তুমি N2 আর O2 বইতে খুলে রেখে পড়বে, দেখো সমস্তটা সেম, ওপরেরটাও N2 মতো, শুধু এই জায়গাটায় চেঞ্জটা হয়। নাইট্রোজেনের ক্ষেত্রে পাইটা নিচে থাকে, অক্সিজেনের ক্ষেত্রে সিগমাটা নিচে থাকে। কেন নিচে থাকে? এটা পুরোপুরি এদের এনার্জির ব্যাপার। অক্সিজেনের ক্ষেত্রে দেখা যায় যে সিগমা 2pz এর শক্তিটা পাই এর থেকে কম হয়, নাইট্রোজেনের ক্ষেত্রে উল্টো ঘটনাটা দেখা যায়, কিন্তু অ্যান্টি বন্ডিং অরবিটালে এর কোনো এফেক্ট পড়ে না। তো এক্ষেত্রে কীভাবে ফিল আপ করতে হবে? চারটে চারটে আটটা, তাহলে 1 2 3, লক্ষ্য করবে 4 5 6 7 8, ঠিক আছে। তাহলে এবার বন্ড অর্ডার বার করবো অক্সিজেনের, তাহলে বন্ড অর্ডার ইকুয়াল টু নাম্বার অফ বন্ডিং ইলেকট্রন, বন্ডিং ইলেকট্রনগুলোকে মার্কিং করলাম, দেখো 10টা হলো, মাইনাস নাম্বার অফ অ্যান্টি বন্ডিং ইলেকট্রন, অ্যান্টি বন্ডিং ইলেকট্রন হচ্ছে স্টার দেয়াগুলো, এইটা এইটা, এখানে দুটো আছে, এই দুটোকে ছাড়লে হবে না, তাহলে 2 4 আর এখানে হয়ে গেল 6/2 ইকুয়াল টু কত বেরোলো? 2। তাহলে অক্সিজেনের ক্ষেত্রে বন্ড অর্ডার বেরোচ্ছে 2, আর নাইট্রোজেনের ক্ষেত্রে বন্ড অর্ডার আমাদের বেরিয়েছিল 3। খেয়াল করে তোমরা দেখবে অক্সিজেনের বন্ড অর্ডার 2, দেখো অক্সিজেনের কিন্তু ডবল বন্ড থাকে, নাইট্রোজেনের বন্ড অর্ডার 3, নাইট্রোজেনের ট্রিপল বন্ড থাকে। তাহলে এক্ষেত্রে তোমাকে যদি এবার ওরা আঁকতে দেয় O2 প্লাসের এমো ডায়াগ্রাম বা O2 প্লাসের বন্ড অর্ডার বার করতে দেয়, O2 প্লাস মানে কি? একটু বুদ্ধি খরচ করবে। O2 প্লাস মানে হচ্ছে একটা O আর একটা O প্লাস, অর্থাৎ একটা O প্লাস মানে এই O2 থেকে একটা ইলেকট্রন কম আছে, তাহলে একটা ইলেকট্রন কম মানে যে কোনো একটা অক্সিজেনের দিকে একটা ইলেকট্রন কম, তাহলে এখানে একটা ইলেকট্রন কমলে এখানে কি হয়ে যাবে? একটা ইলেকট্রন কম হয়ে যাবে, বার করে নিলাম। তাহলে বার করে নিলে এটা অ্যান্টি বন্ডিং এ ছিল, অ্যান্টি বন্ডিং এর 6টা কত হয়ে গেল? 5 হয়ে গেল, তাহলে এখানে হয়ে গেল 2.5, O2 প্লাসের বন্ড অর্ডার বেরিয়ে গেল 2.5। এইভাবে তোমরা বুদ্ধি করে O2 মাইনাসেরও বার করতে পারবে। O2 মাইনাসের বার করতে দিলে কি হবে? O2 মাইনাস যদি হয় তাহলে একটা ইলেকট্রন আরো এক্সট্রা মানে এখানে এরাম ছিল, এখানে দেখো আর একটা চলে আসবে O2 মাইনাস দিলে। O2 মাইনাস যদি দেয় তাহলে এখানে একটা ইলেকট্রন এক্সট্রা চলে আসবে, একটা এক্সট্রা চলে এলে এখানে 6টা কত হয়ে যাবে? 7 হয়ে যাবে, এটা হয়ে যাবে 1.5। তো এইভাবে তোমরা O2 বার করতে পারবে, O2 প্লাস বার করতে পারবে, O2 মাইনাস বার করতে পারবে, O2 ডবল মাইনাসও বার করতে পারবে। তো এইটা আমি কি শেখালাম তাহলে আজকের ক্লাসটায়? N2 এবং O2 এর দেখো বন্ড অর্ডার বার করা শেখালাম, এবং N2 প্লাস O2 মাইনাস এই আয়নগুলোরও আমি বন্ড অর্ডার তোমাদের বার করা শেখালাম এবং এমো ডায়াগ্রাম আঁকাটাও শেখালাম। তো এবার দেখো বন্ড অর্ডার সম্পর্কে দুটো কথা বলবো, যে এই বন্ড অর্ডারটা আমাদের কাজে কোথায় লাগতে পারে, কি ধরনের কোশ্চেনে কাজে লাগতে পারে। দেখো বন্ড অর্ডার সংক্রান্ত দুটি ইম্পর্টেন্ট পয়েন্ট তোমায় মনে রাখতে হবে। বন্ড অর্ডারের মান যত বেশি হবে সেই সংশ্লিষ্ট বন্ধনটির মানে বন্ধন দৈর্ঘ্য তত কম হবে, অর্থাৎ বন্ড অর্ডার যদি বেশি হয়, যে বন্ডের তোমার বন্ড অর্ডার বেশি বেরোলো যে অণুটার, তার বন্ধন দৈর্ঘ্য তত কি হবে? কম হবে। তাহলে এইখান থেকে তোমাকে কিন্তু কোশ্চেন অ্যারাইজ করতে পারে, বন্ড অর্ডার বেশি হলে বন্ধন দৈর্ঘ্য কম। ধরো তোমায় আমি বললাম N2 এই মাত্র যেটা শেখালাম আর O2, এই দুটো অণুর মধ্যে আমি বললাম কার বন্ধন দৈর্ঘ্য কম, এটা বার করতে দিল। তাহলে তোমাদের কি করতে হবে? তোমাদের মনে হচ্ছে যে স্যার তাহলে এমো ডায়াগ্রাম একে বন্ড অর্ডার বার করে করতে হবে, বন্ড অর্ডার বার করতে হবে, কিন্তু এমো ডায়াগ্রাম না আঁকলেও চলবে। তো N2 এর ক্ষেত্রে বন্ড অর্ডার কত বেরোলো? 3। O2 এর ক্ষেত্রে বন্ড অর্ডার কত বেরোলো? 2। তাহলে কি বলেছি? বন্ড অর্ডার যদি বেশি হয় তাহলে তার বন্ধন দৈর্ঘ্য কম, অর্থাৎ নাইট্রোজেনের ক্ষেত্রে বন্ধন দৈর্ঘ্য কম
অক্সিজেনের ক্ষেত্রে বন্ধন দৈর্ঘ্য বেশি। ঠিক আছে, তাহলে এই গেল একটা পয়েন্ট বন্ড অর্ডার সংক্রান্ত, একটা ইম্পর্টেন্ট এমসিকিউ সংক্রান্ত প্রশ্ন বলতে পারো এটা একটা। আর একটা পয়েন্ট হচ্ছে যদি বন্ড অর্ডারের মান বৃদ্ধি পায় তাহলে বন্ধন বিয়োজন শক্তি বৃদ্ধি পায়। বন্ড অর্ডারের মান যদি বেশি হয় তাহলে বন্ধন বিয়োজন শক্তি বৃদ্ধি পায়। অর্থাৎ যদি কারুর বন্ড অর্ডারের মান বেশি হয় তাহলে সেই অণুটার বন্ধনটাকে ভাঙতে বেশি পরিমাণ শক্তির প্রয়োজন হবে। বেশি পরিমাণ শক্তির প্রয়োজন। ধরো তোমায় জিজ্ঞেস করা হলো যে N2 আর O2 মধ্যে কার বন্ধন বিয়োজন শক্তির মান বেশি, N2 আর O2 মধ্যে। তো আমি দেখবো কার বন্ড অর্ডার বেশি। N2 এর বন্ড অর্ডার বেশি, তাই N2 এর বন্ধন বিয়োজন শক্তির মান বেশি। যার বন্ড অর্ডার বেশি তার বন্ধন বিয়োজন শক্তির মান বেশি, আর যার বন্ড অর্ডার বেশি তার বন্ধন দৈর্ঘ্য কম। বন্ড অর্ডার বেশি হলে বন্ধন দৈর্ঘ্য কম, বন্ড অর্ডার বেশি হলে বন্ধন বিয়োজন শক্তি বেশি। ঠিক আছে, তো এই সংক্রান্ত তোমায় বিভিন্ন রকম কোশ্চেনে বা দিতে পারে, N2 N2 প্লাস এদের মধ্যে তোমায় বলতে পারে। তো তুমি বন্ড অর্ডার বার করতে পারলেই তুমি খুব সহজেই এই কোশ্চেনগুলো করে ফেলতে পারবে। এবার আসবে একটা গুরুত্বপূর্ণ কথায়, সেই কথাটা হচ্ছে তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে স্যার 1 নম্বরের নিটের এমসিকিউ এর জন্য কি আমার এতটা মানে একটা এমসিকিউ এর জন্য অবশ্যই 4 নাম্বার থাকে, একটা এমসিকিউ এর জন্য কি আমার এতটা এমো ডায়াগ্রামটা আঁকতেই হবে? এমো ডায়াগ্রামটা না এঁকে অতি সহজে এমসিকিউ করা যাবে, সেইটা অন্য একটি ভিডিওতে আছে। সেই ভিডিওর লিংক আমি এই ডেসক্রিপশন বক্সে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। তোমরা অতি অবশ্যই এই ক্লাসটা দেখার পর ওই ক্লাসটাকে দেখে নেবে। আগে ওই ক্লাসটা দেখবে না, আগে এই ক্লাসটা দেখবে, তারপর নিটে কিভাবে এমসিকিউ সলভ করতে হয় সেটা ওই ক্লাসটাতে তোমরা পেয়ে যাবে। তো এই দুটো ভিডিও তোমরা যদি কন্টিনিউয়াস প্রসেসে দেখো, আগে এইটা এবং পরে ওইটা, তাহলে আমার বিশ্বাস তোমরা এমো ডায়াগ্রাম না এঁকেই, এমো ডায়াগ্রামটা না এঁকে টাইম লস না করে নিজেই এই সংক্রান্ত এমসিকিউ বলো, লেখা কোশ্চেন বলো, সমস্তই করতে পারবে। বোর্ড এক্সামেও যদি এমো ডায়াগ্রাম না আঁকতে বলে তোমার এমো ডায়াগ্রাম না আঁকার কোনো প্রয়োজন নেই। আমি নেক্সট ভিডিওটায় অর্থাৎ ডেসক্রিপশন বক্সের লিঙ্ক যে ভিডিওটা দেওয়া আছে সেই ভিডিওটা তোমরা দেখে নাও। সেটাতে শেখানো আছে যে এমো ডায়াগ্রাম না এঁকে আমরা কিভাবে এমসিকিউ সলভ করতে পারবো বা প্রশ্নের উত্তর দিতে পারবো, এবং কত সহজে দিতে পারবো, এবং কত ভ্যারাইটিস অফ এমসিকিউ হয় সেই ভিডিওটাতে আলোচনা করা আছে। তো অবশ্যই এই ভিডিওটা দেখবে এবং ডেসক্রিপশন বক্সের লিঙ্কের ভিডিওটাও দেখবে। আশা করব তোমাদের এই মলিকুলার অরবিটাল সংক্রান্ত, বন্ড অর্ডার সংক্রান্ত সমস্ত কোশ্চেন তোমরা পারবে।